গেল তার সুন্দরী প্রতিবেশী মেয়েটাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে, কিন্তু সে তো আর জানতো না এই মেয়ে দিনের বেলায় স্বাভাবিক থাকলেও রাত ঠিক 2টোর পরই হয়ে ওঠে ভয়ঙ্কর পেতনি। এবার সে কি করবে, কিভাবে পেতনির জ্বালা সহ্য করবে? তাছাড়া সুস্থ স্বাভাবিক একটা মেয়ে রাত হলেই কেন এরকম ভয়ঙ্কর হয়ে ওঠে, এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প প্রিটি ক্রেজিতে। শুরুতেই আমাদেরকে গেল নামের একটা ছেলেকে দেখানো হয়। সে তার পরিবার ছেড়ে এই শহরে এসেছিল ভালো একটা চাকরি করার উদ্দেশ্যে, সুন্দর একটা জীবন গড়ার উদ্দেশ্যে, কিন্তু বর্তমানে সে তার জব হারিয়েছে। কারণ সেই চাকরিতে তাকে প্রতিনিয়ত অনেক কাজ দেওয়া হতো আর সব কাজে অনেক কমপ্লেইন করা হতো। এই সব কিছু সে আর নিতে পারছিল না। এই সব কিছু সামলানো তার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল। তাই সে ইচ্ছে করেই চাকরি থেকে বের হয়ে গেছে, কারণ এভাবে সে আর টিকতে পারছিল না। কিন্তু এই শহরে সার্ভাইভ করতে হলে তো তাকে চাকরি করতে হবে, টাকা ইনকামের পথ খুঁজতে হবে, না হলে সে কি করে খাবে। তাই বর্তমানে সে আরো অনেক চাকরির ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু এত ইন্টারভিউ দিয়েও কোনো লাভ হচ্ছে না। সে কোনো চাকরিই পাচ্ছে না। তবে আমরা জানতে পারি তার একটা স্পেশাল ট্যালেন্ট আছে, যেটা ব্যবহার করে সে তার ঘর ভাড়া এবং খাবার খরচ জোগাড় করতে পারে। আর তার ট্যালেন্টটা হলো সে খুব সহজেই ক্ল মেশিনের গেম খেলতে পারে। এর নিয়ম হচ্ছে $1 দিয়ে মোট 3 বার সে সুযোগ পাবে মেশিনের মধ্য থেকে বিভিন্ন খেলনা বের করে আনার, আর এই 3 বারে সে যত কয়টা সম্ভব প্রোডাক্ট উঠাতে পারবে। তো তার স্পেশালিটি হলো সে খুব সহজেই এই ক্ল মেশিনের মধ্য থেকে খেলনা বের করে আনতে পারে, যা অনেকেই পারে না। আর এর জন্য তার অনেক লাভ হয়। সে একবারে অনেকগুলো করে খেলনা তুলতে পারে, আর এই সব খেলনা নিয়ে নিয়ে সে তার বাসায় খেলনার গোডাউন বানিয়ে ফেলেছিল। তাই এখন তার কাজই হলো সে প্রতিদিন তার বাসার পাশের ক্ল মেশিনের দোকানে যায়, আর সেখান থেকে খেলনাগুলো এনে পরবর্তীতে অনলাইনে সেগুলো বিক্রি করে। আর বুদ্ধি করে এই কাজ করেই সে তার দৈনন্দিন খরচ মেটাচ্ছে। এই দিয়ে তার ভালোই চলে যাচ্ছে, খুব একটা সমস্যা হচ্ছে না। এরপরে আমাদেরকে দেখানো হয় একদিন সকালে গেলের বন্ধু জ্যাক তার বাসায় আসে, আর তাকে বেলকনিতে নিয়ে গিয়ে বলতে থাকে যে তারই নিচের ফ্লোরে নতুন এক ভাড়াটিয়া উঠেছে, আর তারা নাকি পাশেই একটা নতুন বেকারি শপ খুলবে। সে তো এটা নিয়ে বেশ এক্সাইটেড ছিল, কিন্তু গেল এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এরপরই দেখা যায় সকালবেলাতেই দুধ শেষ হয়ে যায়, তাই গেল বাইরে বের হয় দুধ কেনার জন্য। তখনই পথে যেতে যেতে সে তার সামনেই কাচের ভাঙা বোতল রাখা দেখে, তাই সেটা নিয়ে সে পাশে থাকা ময়লার ঝুড়িতে ফেলে দেয়। তখনই সে লক্ষ্য করে যেখানে একটা বেকারি শপ ওপেন হয়েছে, আর এটাই হচ্ছে তার নতুন প্রতিবেশীদের দোকান, যেটার কথা জ্যাক সকালে বলেছিল। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। আমরা আবারও গেলকে দেখি, তাকে তার মা কল করেছিল। সে বলতে থাকে যে সে তার বাসা বাড়ি ঠিক করে রাখে তো, গুছিয়ে রাখে তো। গেল তো একেবারেই অগোছালো অবস্থায় ছিল, তাই সে তখন তার মায়ের বকার ভয়ে তাড়াতাড়ি করে সারাদিন বসে পুরো ঘর গুছিয়ে নেয়। এরপর রাতের বেলায় সেই বেলকনিতে কম্বল ঝাড়তে আসে। তখনই কম্বলের মধ্যে থেকে কিছু একটা নিচে পড়ে যায়, আর সেটা ছিল তার নেক পিলো। এবার সে সেটা নিয়ে আসার জন্য নিচে চলে যায়। পিলো পাওয়ার পর সে সেটা কুড়িয়ে নিয়ে যখন ফিরে আসছিল, তখনই সে তাদের কলোনির বেঞ্চে বসে থাকা একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল। তাকে দেখেই যেন গেলের সময় থমকে যায়। তার সৌন্দর্যে গেল পুরো বিমোহিত হয়ে পড়ে। তাকে সে মুগ্ধ হয়ে দেখতে থাকে। এর পরদিনই দেখা যায় সে তার বন্ধুর সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে, আর তাকে বলতে থাকে আগের দিন রাতের বেলা দেখা সেই মেয়েটার ব্যাপারে। সে তাকে বলে যে মেয়েটা ছিল একদম পরীর মতো সুন্দর, সে তো তার দিকে এক নজরে তাকিয়েছিল। এই নিয়ে দুই বন্ধু কথা বলতে থাকে। তারপরই তারা ক্ল মেশিনে চলে যায়। সেখানে গেল তার বন্ধু জ্যাককে বেশ কিছু উপহার জিতিয়ে দেয়। এতে তো জ্যাকও ভীষণ খুশি ছিল, আর এভাবেই তারা দুজন মিলে বেশ এনজয় করে। আর এই করতে করতেই বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায়। সে যখন লিফটে ওঠার উপরে যেতে থাকে, তখনই সেই মেয়েটা, যাকে কিনা গতকাল গেল বেঞ্চে বসে থাকতে দেখেছিল আর তাকে তার অনেক পছন্দ হয়েছিল, সে অদ্ভুতভাবে তার সামনে দাঁড়িয়ে থাকে। আর হঠাৎই গেলকে দেখে তার উপর আক্রমণ করতে শুরু করে। গেল তো তখন এসবের কিছুই বুঝতে পারছিল না যে হুট করে কি হচ্ছে এসব, আর এত সুন্দর একটা মেয়ে এসব কেন করছে। তখন কোনোভাবে আত্মরক্ষা করার জন্য গেল তার হাতে থাকা পুতুলটা দিয়ে সেই মেয়েটাকে ধাক্কা দেয়। এতে তো মেয়েটা আরো বেশি রেগে যায় আর গেলের ঘাড় ধরে মারতে শুরু করে। শেষমেশ কোনো উপায় না থাকায় গেল মেয়েটাকে মাথা দিয়ে মেরে তার হাত থেকে নিজেকে রক্ষা করে বাসায় চলে আসে। সে তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল
যে হুট করে এটা তার সাথে কি হয়ে গেল। সে তো কোনোভাবেই বুঝতে পারে না মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ কেন করলো। দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। গেল তখন তার বাসা থেকে বের হয়ে লাঠি নিয়ে সেই মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে ওই মেয়েটাকে খুঁজে পায় না। তাই সে বাইরে চলে আসে। তখন দেখে সেই নতুন বেকারিটা ওপেন হয়েছে। সে বেকারির কাছে গিয়ে সে যখন দরজা দিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে, তখন বেকারির ম্যানেজার ইরা এসে তার পাশে দাঁড়ায়। এটা দেখে গেল তখন হতভম্ব হয়ে যায় আর বলতে থাকে যে নতুন বেকারি খোলাতে সেখানে ব্রেড কেনার জন্য এসেছে। এরপর ইরা তার কাছে জিজ্ঞেস করে যে তার বাসা কি এখানে। গেল তখন তার বাসার অ্যাড্রেস জানায়। ইরাই কথা শুনে বলতে থাকে যে তার মানে তারা একই বিল্ডিং এ থাকে আর গেলের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটেই তারা থাকে। এই কথা শুনে ইরা তার বস এবং কাজিন নেহাকে ডাকে আর বলতে থাকে যে ছেলেটা তাদের বিল্ডিং এ থাকে তাদের প্রতিবেশী। গেল তো তাকে দেখেই তখন চিনতে পেরে যায়, কারণ এই মেয়েটাই হচ্ছে সেই পরীর মতো সুন্দরী মেয়ে যাকে কিনা সে গতকাল পেতনির রূপে দেখেছিল আর তার মাঝে সে আঘাত করে পালিয়ে চলে এসেছিল। তাই সেভাবে নেহা হয়তো তাকে চিনে ফেলবে। তাই সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তবে তখন নেহা বাইরে এসে তাকে পেছন থেকে ডাক দেয়। এই শুনে তো গেল আরো বেশি ভয় পেয়ে যায় আর ফুল স্পিডে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় নেহা তাকে ঠিকই ফলো করে আর একটা সময় ধরেও ফেলে। গেল তখনই তাকে গত রাতের জন্য সরি বলতে যায়, কিন্তু তার আগেই নেহা তার হাতে একটা কেকের বক্স দেয় আর বলে সে হলো তাদের প্রতিবেশী আর তাদের নতুন কাস্টমার, তাই সেই উপহারটা তাকে দেওয়ার জন্যই তার পিছু করছিল। এই কথা শুনে তো গেল অনেক বেশি অবাক হয়ে যায়। সে সারাদিন মেয়েটাকে নিয়ে ভাবতে থাকে। সে তো মেয়েটার মাথা ফাটিয়ে দিয়েছিল, কিন্তু এটা নিয়ে মেয়েটা তাকে কিছুই বলল না। আর আগের দিন তো সে তার এত ভয়ঙ্কর রূপ দেখলো আর আজ এত স্বাভাবিক। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার রোগ আছে? এরপর ঘড়িতে তখন বাজে রাত 2টা। নেহা তার ঘরে ঘুমিয়েছিল। তখনই সে স্বপ্ন দেখতে থাকে যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মেয়ে বসে আছে আর এটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। এদিকে আমাদেরকে একটু পরেই গেলকে দেখানো হয়। সে তার ব্যালকনিতে গিয়েছিল। তখনই সে নিচে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার খুবই অবাক লাগে। তাই সেই রহস্য উদ্ঘাটন করার জন্য তাড়াতাড়ি করে তার ফ্রিজ থেকে দুধ বের করে সেটা পুরোটা খেয়ে ফেলে। এরপর খালি প্যাকেটটা নিয়ে নিজে বের হয় আর বলতে থাকে যে এত রাতে তার বের হতে হয়েছে শুধু এই দুধ কেনার জন্য। আসলে তার তো বের হওয়ার একটা ছুতো লাগতো, এটাকেই সে ছুতো বানিয়ে নেয়। সে তখন আশেপাশে ওই অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে খুঁজতে থাকে। মেয়েটাকে আমরা তখন দেখতে পাই সে তাদের বিল্ডিং এর সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। এরপরই মুচকি হেসে সে রাস্তার মাঝখানে চলে আসে, কিন্তু তখনই একটা লোক এসে তাকে বাঁচিয়ে নেয় আর তাকে এমনটা করা থেকে আটকানোর চেষ্টা করতে থাকে। কিন্তু মেয়েটা তার অ্যাক্সিডেন্ট করতে চাচ্ছিল, এর জন্য সে কোনো মতে লোকটার হাত থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করে। তখনই তাদের চিৎকার চেঁচামেচি শুনে গেল সেদিকে দৌড়ে যায়। সে মনে করে যে লোকটা হয়তো মেয়েটাকে টিজ করছে, তাই সে এটা দেখেই তাকে মারতে ছুটে আসে। কিন্তু তখনই লোকটা তার ফোন থেকে একটা ছবি বের করে আর বলে তার নাম হলো চান আর এই নেহা হলো তার মেয়ে। এখন এই লোকটা গেলকে বলে, তাই সে যেন এখন তার পরিচয় দেয় সে কেন তার মেয়ের পিছু করছিল। গেল প্রথমে তো বলে যে সে তার বাড়িতে দুধ শেষ হয়ে গিয়েছিল, এর জন্য সেটা কিনতে বাইরে বের হয় আর তখনই সে তাকে দেখে। কিন্তু চান তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন গেল বলে গতরাতে তার মেয়ে নেহা লিফটের মধ্যে খুবই অদ্ভুত আচরণ করছিল আর আজকেও সে তাকে বেলকনি থেকে খুবই অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এই কথা শুনে নেহা তখন এক গালি দিয়ে বলতে থাকে যে তার মানে গেল সেই লোক যে কিনা তার মাথা ফাটিয়ে দিয়ে চলে গিয়েছিল। এই বলেই সে তখন গেলের গলা চেপে ধরে। এটা দেখে চান তার মেয়েকে কোনোভাবে আটকায় আর গেলকে বলতে থাকে যে সে যেন তাদের থেকে দূরে থাকে, সেটাই তার জন্য ভালো হবে আর সে যেন এসব বিষয় নিয়ে কাউকে কিছু না বলে। এইদিকে তো নেহা তখনও পর্যন্ত গেলকে মারার জন্য ছটফট করতে থাকে। এই দেখে গেল প্রচন্ড ভয় পায় আর সেখান থেকে পালায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় নেহার বাবা তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর সে তাদের বেকারির সেই ম্যানেজার ইরা এবং যে কিনা তার ভাইয়ের মেয়েও হয় তাকে বলতে থাকে যে সে না তাকে নেহার উপর নজর রাখতে বলেছিল, সেজন্য তো সে তাকে রেখে গিয়েছিল। তাহলে নেহা কিভাবে রাস্তায় গেল? সে তাকে বাসায় একা রেখে কোথায় চলে গিয়েছিল? এই বলেই সে ইরার কান টেনে দিতে থাকে। ইরা তখন তাকে বলে যে সে তাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, সে তাকে রেখেই জোরপূর্বক এখান থেকে বেরিয়ে গিয়েছিল, সে কোনোভাবেই তাকে আটকাতে পারেনি। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সকালে গেলের আবারও লিফটে নেহার সাথে দেখা হয়। তাকে দেখেই গেল ভয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তবে তখন নেহাকে দেখলে লক্ষ্য করা যায়
যে সে একদমই পাগলামি করছে না, তাকে দেখে খুবই স্বাভাবিক লাগছে। আর তাছাড়া তার ব্যবহার এখন একদম রাতের ঠিক উল্টো। সে এখন খুবই মিষ্টি করে কথা বলছিল। তো গেল যখন তার কাছে ক্ষমা চায়, তখন নেহার গত রাতের কোনো কথাই মনে ছিল না। তাই সে বুঝতে পারে না যে গেল তাকে কেন সরি বলল। তার মাথায় কিছুই আসে না। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় নেহা তার বাবার সাথে বের হয়, আর দূর থেকে তাদেরকে ফলো করছিল গেল। ঘড়িতে তখন বাজে রাত 2টার বেশি। সে দেখে নেহা প্রথমে চলে আসে তাদের পার্কে। সেখানে কিছুক্ষণ থেকে সে তার পছন্দের কিছু খেতে চলে যায় সুপার শপে। তারপর সে দেখে পানির বোতল থেকে পানি পর্যন্ত নেহার বাবাকে হাতে ধরে তাকে খাইয়ে দিতে হচ্ছে। আর এইদিকে নেহা খুবই অ্যাটিটিউড দেখিয়ে দাঁড়িয়ে আছে আর পানি পান করছে। চান এক পর্যায়ে নেহাকে বলতে থাকে যে তার জন্য তাদেরকে কয়েকদিন পর পর বাসা চেঞ্জ করতে হয়। এবারও সে ভেবেছিল ভাড়ায় থাকবে, কিন্তু সে তো তাকে এখানে ফ্ল্যাট কিনতে বাধ্য করলো। নেহা তখন তাকে বলে খুব শীঘ্রই এই জায়গার দাম বেড়ে দ্বিগুণ হবে, তখন ফ্ল্যাটটা বিক্রি করে অনেক টাকা লাভ করা যাবে। এই বলেই অদ্ভুত অঙ্গভঙ্গি করে সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। মেয়েটা খুবই অদ্ভুত। তার যে এটা কি সমস্যা সেটা তো ধীরে ধীরেই আমরা জানতে পারবো। যে সে রাতে একরকম আর দিন হলেই আর এক রকম। তো আমরা দেখি তার বাবা আগে থেকেই জানতো যে সে যে কোনো সময় এভাবে ঘুমিয়ে পড়বে। তাই সে তার পড়ে যাওয়ার আগেই তার সামনে চলে আসে। এরপর তাকে পিঠে করে বাড়ি নিয়ে যেতে নেয়। তখনই তার মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা করতে থাকে। সে নেহাকে আর উঁচু করতে পারছিল না। এদিকে নেহা প্রায় পড়েই যাচ্ছিল। এটা দেখেই গেল তখন দৌড়ে সেখানে চলে আসে আর তাকে পেছন থেকে ধরে ফেলে। এরপরই দেখা যায় মেরুদণ্ডের চিকিৎসার জন্য চানকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা বেশ খারাপ ছিল। আর এদিকে নেহা ঘুমিয়ে রয়েছে গিলের পিঠে। ইরা তখন সেখানে চলে আসে। সে গেলকে দেখে জিজ্ঞেস করতে থাকে যে সে কি কোনো চাকরি করে। গেল তখন তাকে জানায় না, আপাতত তার কোনো চাকরি নেই, তবে ছিল একটা সময়। সে এখন অন্য কিছু করে, আর এর পাশাপাশি সে চাকরি খোঁজারও চেষ্টা করছে। এভাবেই টুকটাক কথা হয় তাদের। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আমাদের দেখানো হয় গেল হসপিটালে চলে যায় চানকে দেখার জন্য, কারণ তাকে নিয়ে চিন্তা হচ্ছিল। চান তখন তাকে দেখে বলতে থাকে যে সে তাকে যা যা বের করতে বলেছিল সে যেন তাই তাই করে। অর্থাৎ চানই গেলকে তার সাথে দেখা করার জন্য হসপিটালে আসতে বলেছিল। আর গেলেরও স্বাভাবিকভাবেই তাকে কাল ওই অবস্থায় দেখে একটু চিন্তা হচ্ছিল। এরপর দেখা যায় গেলকে তার সাথে করে চান তার বায়োডাটা আনতে বলেছিল। গেলও সেটা নিয়ে আসে। আর তার বায়োডাটা বা সিভি দেখে চান লক্ষ্য করে যে গেলের রেজাল্ট খুবই অ্যাভারেজ ছিল। আর কয়েকটা চাকরি থেকে তাকে বেরও করে দেওয়া হয়েছে। বর্তমানে সে একেবারেই বেকার। এই সবকিছু দেখে চান গেলকে বলতে থাকে যে সে তাকে একটা চাকরি দিতে পারে। সে দিনের বেলা তার বেকারির দোকানে চাকরি করবে, আর রাত 2টা থেকে 5টা পর্যন্ত সে তার মেয়েকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করবে। সে কোনো স্বাভাবিক মেয়ে নয়, তার সাথে রয়েছে একটা ভূত। প্রতি রাতে নেহার ঘুমানোর পরেই ঠিক রাত 2টার সময় এই ভূতটা নেহার মধ্যে চলে আসে। এই ভূতটা নেহার জন্মের পর থেকেই নেহার ভেতরে রয়েছে। নেহার মায়ের পূর্বপুরুষরা কোন এক অভিশপ্ত কারণে একটা ভূতের সম্মুখীন হয়েছিল। ভূতটা রাতের চাঁদের আলোয় ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তাই প্রতি রাতে তাকে নিয়ে ঘুরতে বের হতে হয়। কিন্তু তার মেয়ে নেহা এ ব্যাপারে কিছুই জানে না। রাতের ঘটনাগুলো তার একদমই মনে থাকে না। তারা আজ পর্যন্ত অনেক ওঝা কবিরাজের কাছে গিয়েছে ঝাড়ফুঁক করানোর জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। প্রতিদিন রাতে নেহার সাথে থাকা ভূত যেন নেহার সাথে কোনো খারাপ কিছু না করে ফেলে, এর জন্যই চানকে তার সাথে সাথে ঘুরতে হতো। কিন্তু এখন যখন সে হসপিটালাইজড হয়ে গেছে, তাই তার পক্ষে নেহার খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। তাই আজকে রাতের বেলা থেকেই গেলকে তার মেয়েকে দেখে রাখার দায়িত্বটা নিতে হবে। সেটা কি সে পারবে? এসব কথা শুনে গেল তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তখনই তাকে না জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ এই কাজ সে করতে পারবে না। তার তো ভয়ই অবস্থা খারাপ। তবে চান তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। গেল তখন তার এই বেকারত্ব গোছাতে তার এই অনুরোধে রাজি হয়ে যায়। সেই রাতেই সে ঠিক 2টার সময় নেহার বাসার সামনে যায়, আর নেহার সাথে করে তখন সেই ভূত বেরিয়ে আসে। ভূতটা তখন গেলকে দেখেই তাকে মারার জন্য এগিয়ে যায়, আর বলতে থাকে যে গেলের শক্ত মাথাটা সে এখনই ফাটিয়ে দিবে। তখনই ইরা তাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে। এরপরই তারা বাইরে চলে আসে ঘুরতে। তখন ওই ভূত বলতে থাকে যে সে কোনো সাধারণ ভূত না, সে হলো একজন হায়ার লেভেলের ডেঞ্জারাস ভূত। তার 2টো বড় বড় শিং আছে আর 2টো বড় পাখা রয়েছে, যা গেলের মতো সাধারণ মানুষের চোখে কখনোই দেখা সম্ভব না। গেল তো তখন এইসব শুনে অনেক ভয় পেতে থাকে। সে যেন একদম চুপসে যাচ্ছিল, তবুও সে কোনোভাবে তাকে সামলানোর চেষ্টা করে।
পরবর্তী দিন গেল আবারও হসপিটালে চলে যায় চানের সাথে দেখা করতে। সে তাকে বলতে থাকে যে এই বিপজ্জনক চাকরিটা সে আর করতে পারবে না, তার অনেক ভয় করে, নেহার সাথে থাকা একেবারেই সে পছন্দ করে না। তখন চান তাকে অনুরোধ করে আর বলতে থাকে যে সে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, এই কয়টা দিন যেন দয়া করে গেল তার মেয়েটাকে দেখে রাখে, সে তার উপরেই ভরসা করতে পারছে, তাই তাকে বলছে। এসব শুনে গেল তখন আবারও বাধ্য হয় তার এই চাকরিটা কন্টিনিউ করার জন্য। পরদিন সকালে গেল প্রথমবারের মতো বেকারিতে কাজ করতে যায়। তখন ইরা নেহাকে বলতে থাকে যে তার বাবা গেলকে কাজে রেখেছে। এরপর ইরা তাকে সাইডে এনে বলে রাতের কোনো কিছুই আর নেহার মনে নেই, তার শরীরটা ওই রাতের বেলা পুরোপুরিভাবে ভূতের দখলে চলে যায়। তবে সে যেন ভয় না পায়, ভূতটা তাকে মারবে না। এরপর রাত হলেই দেখা যায় ওই ভূতটা গেলের সাথে ইমোশনাল গেম খেলে আর ইনোসেন্ট ভাব নিয়ে তাকে প্রপোজ করে বসে। তখন গেলের মনে পড়ে চান তাকে কিছু কথা বলেছিল। সে বলেছিল যে ভূত তাকে ইমোশনাল করে ফাঁদে ফেলতে চাইবে, তাতে যদি গেল একবার সাড়া দেয় তাহলে ভূত আরো বেশি শক্তিশালী হয়ে যাবে আর আরো বেশি সময় ধরে নেহার শরীরে অবস্থান করবে, তাই সে যেন এইটা কখনোই হতে না দেয়। এই কথা মনে পড়তেই গেল চিৎকার করে বলতে থাকে যে সেই ফাঁদে পড়বে না। তখনই ভূতটার মনে পড়ে তার পছন্দের খাবারের কথা। সে তখন সুপার শপে চলে যায় আর সেখানে ক্যাশিয়ারকে বলতে থাকে যেখানে হোয়াইট এবং মিন্ট চকলেট কেকগুলো তার জন্য সব সময় যেন স্টক করে রাখা হয়, যদি সে কখনো এসে সেগুলো না পায় তাহলে কিন্তু তার খবর করে ছাড়বে। তখনই এখানে আর একটা মেয়ে আসে, সে ওই একই ফ্লেভারের কেক নেয়ার জন্য এসেছিল। তবে ভূতটা সবগুলো কেক নিয়ে নেয় আর পুরো স্টক ফাঁকা করে দেয়। পছন্দের কেক না পেয়ে মেয়েটা তখন কান্না করতে শুরু করে। এরপরই দূর থেকে দেখে তাকে দেখিয়ে দেখিয়ে ওই ভূত কেক খাচ্ছে। কেকটা সে ইচ্ছে করে পুরোটা শেষও করে না, নিচে ফেলে দেয়। সে তখন আর একটা কেক বের করে খেতে থাকে। সে পুরোটা টাইম মেয়েটাকে দেখিয়ে দেখিয়ে এগুলো করছিল। বুঝুন কি বজ্জাত ভূত। আর এসব দেখে তো মেয়েটা প্রচন্ড মন খারাপ করে দৌড়ে সেখান থেকে চলে যায়। গেল তখন এসব দেখে বলতে থাকে যে সত্যিকারের ভূত কখনোই এমন হাস্যকর হতে পারে না। এই কথা শুনে ভূত তো খুব রেগে যায় আর বলে তাকে রাগালে কিন্তু এই মেয়েটাকে অনেক কষ্ট পেতে হবে, অর্থাৎ সে নেহাকে অনেক কষ্ট দিবে। এই কথা বলেই সে তখন টেবিলটা ফেলতে যায়, কিন্তু সেটা না পেরে সে সেখানে থাকা সমস্ত জিনিসগুলো ফেলে দিতে শুরু করে, একেবারে তাণ্ডব করতে থাকে। এরপরই সে একটা ঝিঝি পোকা নিয়ে নেহার মুখে ঢুকিয়ে দিতে যায়, কিন্তু তখনই গেল তাকে ধরে ফেলে আর বলতে থাকে যে সে বিশ্বাস করেছে যে সে সত্যিকারের ভূত, এখন যেন সে থামে, সে যেন নেহাকে এভাবে কষ্ট না দেয়, মেয়েটা একদমই নিরপরাধ। এইভাবে বোঝালে ভূতটাও তখন থেমে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। গেল আবারও দোকানে কাজের জন্য চলে যায়। সেখানে নেহা গেলকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। এইদিকে গেল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে যে ভূতের বিষয়টা কি সত্যি নাকি অভিনয়, তার আসলে এখনো ডাউট হচ্ছিল। তখনই নেহা গেলের দিকে তাকায় আর বলতে থাকে যে তার মনে হয় যে গেল তাকে ভয় পায়, কিন্তু তাকে ভয় পাওয়ার কিছু নেই। ইরার সাথে সে যেভাবে ফ্রি হয়ে কথা বলে সে তার সাথেও ওইভাবেই কথা বলতে পারে, কোনো সমস্যা নেই, সে কিচ্ছু মনে করবে না। এই বলেই সে তখন তার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু গেল তাকে অতিরিক্ত কোনো কথাই বলে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। শিডিউল অনুযায়ী গেল ঘড়িতে ঠিক 2টা বাজতে দেখে দ্রুত ব্যাগে পানি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। এরপরই সে ভূতকে নিয়ে চলে আসে পার্কে। ভূত তখন তাকে বলতে থাকে যে দোলনায় সে যেন আরো বেশি ধাক্কা দেয়। এই কথা শুনে সমস্ত শক্তি দিয়ে গেল এমন এক ধাক্কা দেয় যে সে উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আর এতে করে তো ভূত খুবই রেগে যায় আর এবার সে তাকে মারার জন্য তাড়া করে। গেলও তখন দৌড়াতে থাকে। এদিকে চান হসপিটালে বসে ফোনের ট্র্যাকার অ্যাপটা দেখছিল আর সেখানেই সে দেখতে পায় তার মেয়ে গেলকে তাড়া করছে। এরপরই দেখা যায় গেল দিনের বেলাতে কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে নেহাকে দেখত। সে যে তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে তা বোঝার আর বাকি ছিল না। এরপর রাতের বেলা দেখানো হয় ভূতটা আবারও সেই দোকানে যায় কেক খেতে। দোকানের ক্যাশিয়ার ছেলেটা তখন তাকে জানায় কেক তো স্টক আউট হয়ে গেছে। এই কথা শুনেই তো ভূতটা এবার ইমোশনাল হয়ে অভিনয় করতে থাকে আর বলতে থাকে যে সে আর অল্প কিছুদিন বাঁচবে, এই কেক হচ্ছে তার বেঁচে থাকার অনুপ্রেরণা। এই কথা শুনেই তখন ছেলেটারও চোখে পানি চলে আসে আর সে তার লুকিয়ে রাখা একটা কেক বের করে ভূতকে দিয়ে দেয়। এটা দেখার সাথে সাথেই তো কেক ছিনিয়ে নিয়ে ভূত ওই ছেলেটাকে বলতে থাকে যে তার সাহস হলো কিভাবে তার সাথে এভাবে মিথ্যা কথা বলার। তখনই কালকের সেই মেয়েটা আজকেও চলে আসে আর দেখে আজও একমাত্র যেই কেকটা ছিল সেটা নেহা নিয়ে গেছে।
তাই পরদিন প্রচন্ড রেগে মেগে সে নেহার বেকারিতে আসে আর অনেকগুলো রুটি খেয়ে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় যখনই এই ভূত নেহার শরীরে প্রবেশ করত তখন সে প্রায় সময়ই একটা মাটির পাত্র খুঁজে বেড়াতো। আর এদিকে দিনের বেলা হলে দেখা যায় নেহাও এখন গেলকে লুকিয়ে লুকিয়ে দেখতে শুরু করেছে। সেও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে অনেক সময় কাটাতে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় আবারও রাতের বেলা। দেখা যায় গেল ওই ভূতকে জিজ্ঞেস করে এমন কোকড়া চুলার অদ্ভুত মেকআপ তাকে কে করিয়ে দেয়। ভূত তাকে বলে সে ম্যাজিক দিয়ে 1 সেকেন্ডের মধ্যেই করে ফেলে। তবে দেখা যায় ভূতটা তো আসলে ইরার সাহায্যে অনেক সময় নিয়ে সাজগোজ করত, কিন্তু সে নিজেকে বেশি পাওয়ারফুল দেখাতেই এই ম্যাজিকের কথাটা গেলকে বলে। মিথ্যা মিথ্যা আর কি। এরপরে একটা নির্দিষ্ট সময়ে সেই ভূত চলে যায়। নেহা তখন ঘুমিয়ে পড়ে। গেল যখন তাকে বাড়িতে নিয়ে আসে তখন দেখে ইরা তার মেকআপ উঠিয়ে দিচ্ছে, যেন নেহা ঘুম থেকে উঠে নিজেকে আবারও আগের মতো দেখে, কারণ সে এই অবস্থায় নিজেকে দেখলে অনেক বেশি শকড হয়ে যাবে। পরবর্তী দিন দেখা যায় ইরা গেলকে বলে একদিন সে ভূতকে একটা নকল ম্যাজিক দেখিয়ে বাজিতে হারিয়ে দিয়েছিল আর শর্ত হিসেবে বলেছিল তার সাথে একটা জায়গায় যেতে হবে। সেই জায়গাটা ছিল এক তান্ত্রিক বা ওঝার বাড়ি। সেখানে ভূতকে বেঁধে তারা অনেক তন্ত্রমন্ত্র করেও তাড়াতে পারেনি। এ থেকেই বোঝা যায় যে ভূতের সাথে বাজি ধরে তাকে দিয়ে কাজ করানো সম্ভব। ইরা তাকে আরো বলে যে এই ভূত নেহার বডি থেকে কিভাবে বের হবে এটাই ভূত ছাড়া আর কেউ জানে না। এ কথা শুনে গিলের মাথায় একটা আইডিয়া আসে। সে পরিকল্পনা করে যে ভূতকে কোনো বাজিতে হারিয়ে তার মুখ থেকে সব তথ্য বের করবে। তাই প্ল্যান অনুযায়ী সেদিন রাতে গেল ভূতকে নিয়ে আসে সেই ক্ল মেশিনের কাছে আর তাকে বলতে থাকে যে সে যেন এই মেশিনের মধ্যে থেকে যে কোনো একটা পুতুল সিলেক্ট করে আর 3 বারের মধ্যেই গেল ওই পুতুলটাকে তুলে আনবে। ভূত তখন এই কথা শুনে বলে যদি সেটা করতে না পারে তাহলে কি হবে? তাহলে নেহার বডিতে 3 ঘন্টার পরিবর্তে সে 6 ঘন্টা ধরে থাকবে। গেল বলে ঠিক আছে, আর যদি সে জিতে যায় তাহলে ভূতকে বলতে হবে যে কি করলে সে নেহাকে মুক্তি দিবে। ভূতও তখন তার শর্তে রাজি হয়ে যায় আর তাকে সাদা একটা পুতুল দেখিয়ে দেয়। গেল পরপর 2 বার ব্যর্থ হয়, তাই ভূত তখন তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা শুরু করে। এরপরই গেল মুচকি হেসে শেষবারের মতো পুতুলটা তুলে আনে আর বলে শর্ত অনুযায়ী এখন ভূতকে তো বলতেই হবে যে কিভাবে সে নেহাকে মুক্তি দিবে। তখন সে জানায় তার নাম ধরে 3 বার ডাকতে হবে আর বলতে হবে নেহার বডি থেকে বেরিয়ে যাও, তাহলেই সে চলে যাবে। গেল তখন এই কথা শুনে বলে তাহলে সে তার নাম বলুক। ভূত বলে শর্ত অনুযায়ী যা জানতে চেয়েছিল সেটা সে বলে দিয়েছে। তার নাম যে বলতে হবে এটা তো বাজির শর্তে ছিল না। এই ভূতের মাথায় ভালোই বুদ্ধি আছে, মাঝে মধ্যে একটু বোকা বোকা কাজ করলেও সে বেশ শেয়ানা। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখা যায় গেল নেহার সাথে একটা দোকানে রুটি ডেলিভারি করতে আসে। এখানে তারা হোলসেলে রুটি বিক্রি করার জন্য এসেছে। সেই দোকানে যাওয়ার পর গেলের সাথে ইয়ংসিক নামের একটা লোকের ধাক্কা লাগে। নেহা তখন ছুটে এসে সেই ছেলেটাকে সরি বলে, তবে লোকটা খুবই অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে থাকে আর তার হাত ধরতে যায়। তখনই গেল এসে তার হাত ধরে আর তাকে সরি বলে। এরপর সে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। নেহা তখন গেলের সাথেই বসেছিল। সে তখন তাকে বলতে থাকে যে রাতের বেলায় হয়তো তার ঠিকমতো ঘুম হয় না আর তার মনে হয় যে তার স্বপ্নে একটা ছেলে ছায়ার মতো তার সাথে থাকে, তাকে সবসময় প্রোটেক্ট করে। এই কথা শুনে গেল তখন অনেক খুশি হয়ে যায়। সে তখন বুঝতে পারে যে রাতে যে সে তাকে প্রোটেক্ট করে এই বিষয়টা সে অনুভব করতে পারছে। এরপরই সেদিন রাতের বেলা তারা নদীর পাশে বসেছিল। তখন হঠাৎ করেই অনেক পুলিশের ভিড় আর সাইরেনের শব্দ শোনা যায়। দেখা যায় একটা লোক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছিল। সে বলতে থাকে আমার সব শেষ, তাই আমি লাভ দিয়ে নিজেকেও শেষ করে দিব। এসব দেখে পুলিশ তাকে অনেকভাবে বোঝাতে থাকে যে সে যেন নেমে আসে, এভাবে যেন নিজের জীবন নষ্ট না করে। কিন্তু অনেক বোঝালেও লোকটা সেখান থেকে নামছিল না। তখনই সে লক্ষ্য করে একটা মেয়ে, অর্থাৎ সেই ভূত নিচ থেকে হাত নাড়িয়ে কিছু একটা বলছে। সেভাবে মেয়েটা হয়তো তাকে ঝাঁপ দিতে মানা করছে। এটা দেখে সে ইমোশনাল হয়ে কান্না করে দেয়। তবে ভালো করে লক্ষ্য করলে শুনতে পায় মেয়েটা তাকে বলছে এত অভিনয় না করে সে যেন ঝাঁপ দিয়ে দেয়, সে কোনোই ব্যথা পাবে না। আর তাকে ঝাঁপ দেওয়া দেখাতে নেহা ফুল স্পিডে দৌড়ে এসে নদীতে ঝাঁপিয়ে পড়ে। এই দেখেই তো তাকে বাঁচাতে গেলও পানিতে ঝাঁপ দেয়। তবে সে নিজেই সাঁতার কাটতে জানতো না, তাই সেখানে উদ্ধার কাজে থাকা পুলিশ এসে কোনো মতে তাকে উদ্ধার করে, নাহলে তো আজকে তার অবস্থায় টাইট হয়ে যাচ্ছিল। কিন্তু তারা কোথাও মেয়েটাকে আর খুঁজে পায় না। তখনই দেখা যায় সেই ভূতটা সাঁতার কেটে নদী পার হয়ে যাচ্ছে। এটা দেখে ওই লোকটা মোটিভেশন পায় আর নিজের সিদ্ধান্ত বদলে নেয়। সে তখন চুপচাপ ব্রিজ থেকে নিচে নেমে আসে। এই খবরটা মুহূর্তের মধ্যে
সব টিভি চ্যানেলে ছড়িয়ে যায়। আর এসব দেখে চান এবং ইরা গেলকে অনেক কথা শোনায়, কারণ তার মেয়ের বিষয়টা একটু হলেই জানাজানি হয়ে যেত। তাই তারা যখন তাকে মারতেই যাবে তখনই সেখানে বেকারিতে নেহা চলে আসে। তাই চান তখন অভিনয় করে তাকে বুকে জড়িয়ে নেয়। গেলও তখন আর কিচ্ছু বলে না, আর নেহাও বুঝতে পারে না। এরপর সে তার বাবাকে হসপিটালে ড্রপ করার জন্য চলে যায়। তখন ইরা গেলকে বলতে থাকে যে নেহার স্বপ্ন হচ্ছে ফ্রান্সে গিয়ে স্টাডি করা, তবে ভূত না তাড়াতে পারলে তারা কিভাবে তাকে অন্য দেশে পাঠাবে। গেল তখন এটা নিয়েই ভাবতে থাকে। এরপর দেখানো হয় সে রাতে গেল যখন ভূতকে নিয়ে ঘোরার জন্য ওয়েট করছিল, তখন নেহা তার বাসা থেকে বের হয়। আর গেলকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়, আর বলতে থাকে যে এত রাতে সে এখানে কি করছে। গেলও তখন অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার রাত 2টার সময় ভূতটা তার সাথে আসেনি। এরপরই তারা নিচে চলে যায়। সেখানে নেহা গেলকে বলতে থাকে যে আজ কিছুতেই তার ঘুম আসছিল না, তাই সে হাঁটতে বের হলো। আর তাছাড়া আজ হচ্ছে তার মায়ের মৃত্যুবার্ষিকী। তার যখন 8 বছর বয়স ছিল তখন তার মা চলে গিয়েছিল। তখন কথা বলতে বলতে হঠাৎ করে একটা গাড়ি চলে আসায় গেল তাকে সরিয়ে নেয়। তার এমন প্রোটেক্টিভ আচরণ নেহার খুব ভালো লাগে। এরপর সে গেলকে নিয়ে চলে যায় মুভি দেখতে, তার মন ভালো করতে। মুভিটা ছিল খুবই রোম্যান্টিক। নেহা তখন গেলের হাতে হাত রাখে। এর কিছুক্ষণ পর গেলও তার হাত ধরে। এরপর তার চোখের দিকে তাকাতেই নেহা অদ্ভুত লুক দিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, অর্থাৎ ভূতটা চলে এসেছে। ভূত তখন বলে এমন বিশ্রী চেহারা নিয়ে তার হাত ধরার সাহস সে কোথা থেকে পেল। এই বলেই সে উঠে চলে যায়। যাওয়ার আগে সে থিয়েটারে থাকা এক কাপলকে শুধুই বিরক্ত করে, তাদের পা নামিয়ে বসতে বলে, আর বলতে থাকে যে পা না নামালে সে পা ভেঙে ফেলবে। এই বলেই তাদের থেকে পপকর্ন নিয়ে এসে চলে যায়। বাইরে বের হওয়ার সময় সে কাউন্টার থেকেও পপকর্ন নিয়ে খেতে শুরু করে। এসব দেখে গেল তখন অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। সে তখন ভূতকে বলে তার জন্য নেহার পরিবার তাকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাতে পারছে না। তার আসল নামটা সে যেন বলে দেয়, সেই নাম ধরে ডেকে সে তাকে মুক্ত করে দিবে। এ কথা শুনে ভূত খুবই রেগে যায়, আর বলে তাকে আগে মন থেকে খুশি করতে হবে, তারপরই সে ভেবে দেখবে এই বিষয়ে যে সে যাবে কিনা আর তাকে তার নাম বলবে কিনা। তাই এখন যেন সে তাকে টেম্পল ইনে নিয়ে যায়। তার অনেক দিনের ইচ্ছা সে সেখানে উঠে লাফাবে। আর সে যদি তার কথা শুনে তাহলে সে ধীরে ধীরে সময় কমিয়ে আনবে। একটা সময় সে চিরতরে নেহার বডি থেকে চলে যাবে। এরপরই ভূত সেখানে একটা সমুদ্র সৈকতের ছবি দেখে আর বলে তাকে যেন আগে এখানে নিয়ে যাওয়া হয়। গেল বলে ওখানে যেতে হবে দিনের বেলা, তবে ভূত তো আসে গভীর রাতে। তাই সে বলে সে যেন নেহাকে নিয়ে সেখানে যায়, সে তার মধ্যে থেকেই সবকিছু দেখতে পায়। তাই তার কথা রাখার জন্য গেল পরদিন নেহাকে নিয়ে সেই সমুদ্রের পাড়ে চলে আসে। নেহা তখন বলে ইরার অনেক ঠান্ডা লেগেছে, তাই সে আসতে পারেনি। এরপর গেল লক্ষ্য করে নেহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। গেল তো বুঝতে পারে না যে সে কেন কান্না করছে। নেহা তখন জানায় সে নিজেও বুঝতে পারছে না যে সে কেন কান্না করছে। গেল তখন বুঝতে পারে এই কান্নাটা ছিল ওই ভূতের। পছন্দের জায়গায় আসতে পেরে সে খুশিতে কান্না করছে। আসলে দিনের বেলায় সে তার প্রকট রূপ ধারণ করে না, নেহার ভেতরেই সে সুপ্ত অবস্থায় থাকে। তাই এখন সে নিঃশব্দে কান্না করছে। এরপর গেল নেহার অনেক ছবি তুলে দেয়, তারা অনেক মজা করে আর অনেক ভালো একটা সময় কাটায়। তবে রাত হলেই গেল দেখতে পায় ভূতটা গাছে পানি দিচ্ছে। তারপরে একটা মাটির পাত্র সে খুঁজে নেয়। গেল তখন বলে তার কথা মতো সে নেহাকে নিয়ে সমুদ্রে পাড়ে গিয়েছে, সেও তো অনেক এনজয় করেছে, তাই সে যেন আজকে একটু জলদি চলে গিয়ে তাকে ছুটি দেয়। এই কথা শুনে ভূতটা খুবই রেগে যায় আর ওই পাত্রটা ভেঙে দিয়ে বলে আগেই বলেছি, খুশি মনে তার ইচ্ছাগুলো পূরণ করতে পারলেই সে চলে যাবে, আর যদি তাকে এভাবে রাগানো হয় তাহলে সে নেহার ক্ষতি করবে। এই বলেই সে ঘাস নিয়ে খেতে শুরু করে। তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায়। গেল তখন তাকে থামানোর জন্য ছুটে চলে যায়। অল্পের জন্য সে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচে। ওইদিকে ভূতটা কিছু দূর যাওয়ার পরেই তার পা আটকে যায়। সে আর কিছুতেই সামনে এগোতে পারছিল না। উপরের দিকে লক্ষ্য করে দেখা যায় সেখানে একটা মন্ত্রপুত দড়ি ঝোলানো ছিল। তখন গেল এসে তার মুখের ময়লা মুছে দেয় আর বলে উল্টোপাল্টা জিনিস খেলে নেহা তো অসুস্থ হয়ে পড়বে, সে যেন আর এমনটা না করে। গেল প্রমিস করছে যে সে খুশি মনেই তার সব ইচ্ছেগুলো পূরণ করবে, তবে তাকেও তার কথা রাখতে হবে, নেহার কোনো ক্ষতি করা যাবে না। ভূত তার কথায় রাজি হয়ে যায়। এর পরদিনই গেল ভূতকে ওই টেম্পল ইনে নিয়ে আসে। ভূত তো প্রচন্ড খুশি হয়ে যায়। সে সেখানে আচ্ছা মতো লাফাতে থাকে। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো কিছু স্মৃতি। যখন নেহা অনেক ছোট ছিল তখন এভাবেই বাবা মায়ের সাথে টেম্পল ইনে এসে লাফাতো।
এরপরই নেহা সেখানে গেলের সাথে বাস্কেটবল আর ফুটবল খেলে। এসবে সে অনেক এনজয় করে। তারপরই গেল তাকে নিয়ে যায় ফ্লাওয়ার পার্কে। সেখানে ভূতের যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো সেখানে গিয়ে গেল তাকে বলতে থাকে যে নিশ্চয়ই সে ফুল অনেক পছন্দ করে। ভূত বলে সে হচ্ছে একটা ভয়ঙ্কর ভূত, এসব বাজে বাজে জিনিস সে একদমই পছন্দ করে না। তবে দেখা যায় তার ড্রেসটার পেছনেই ছিল ফ্লোরাল ডিজাইন। সে এতটাই ফুল পছন্দ করত যে সে সুন্দর ফুলগুলো ধরে ধরে দেখতে থাকে। তখন গেল বলে সে তার ছবি তুলে দিচ্ছে, সে একটু হাসুক। ভূত বলে না, ভয়ঙ্কর ভূত কখনো হাসে না। তখন গেল বলে সে শুনেছে হায়ার র্যাঙ্কিং প্রজাতির ভূতেরা হাসতে পারে আর ছবি তোলার জন্য ভালো ভালো পোজও দিতে পারে। সে আসলে এইভাবে ভূতকে কনভিন্স করছিল, আর ভূতও তখন তার কথায় গলে যায় আর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে থাকে। আর এতে করে নেহারও কয়েকটা ভালো ছবি ওঠে। এরপর পুরো পার্কে ঘুরে ঘুরে সে এত ছবি তোলে যে একদম হাঁপিয়ে যায়। গেলের পর তাকে ছবিগুলো দেখাতে থাকে আর বলতে থাকে যে ছবিগুলো খুব ভালো এসেছে। ভূত তখন বলে কিন্তু এটা তো সে না, তার তো দুটো শিং আর দুটো পাখা আছে। এই বলে সে নিজের ছবি এঁকে দেখায়। গেল তখন বলে দেখে তো মনে হচ্ছে সে খুব সুন্দরী আর ফেমাস, তার বন্ধুরা তাকে কি নামে ডাকে? ভূত তখন তার চালাকি ঠিকই বুঝতে পারে আর তাকে ভুল নাম বলে। গেল সেই নাম শুনতেই তার নাম ধরে ডাকে আর বলে সে যেন নেহার বাড়ি থেকে বেরিয়ে যায়। ভূত বলে সে খুব ভালো করেই জানতো যে গেল এমনটাই করবে, তাই সে ইচ্ছে করেই তাকে ভুল নাম বলেছে। গেলও তখন থ হয়ে যায়। এর পরদিনই গেল নেহার বাবাকে একটা খুশির খবর জানায়। আগের দিন ভূতকে টেম্পেলিং এ লাফাতে দেওয়ার ইচ্ছা পূরণ করার জন্য সে এখন থেকে নেহার বডিতে 30 মিনিট সময় কম থাকবে। আগে যেখানে 3 ঘন্টা ধরে থাকতো এখন থাকবে 2.5 ঘন্টা। এই কথা শুনে ইরা বলে আজকে এমন কিছু করতে হবে যাতে খুশি হয়ে ভূতটা আরো 30 মিনিট কমিয়ে নিবে। তার আইডিয়া ছিল যে সেই রাতে সে ভূতকে পার্টিতে নিয়ে যাবে। তো সেখানে যাওয়ার পরে গেলরা তাদের বন্ধুর সাথে আনন্দ করতে থাকে, কিন্তু এইদিকে ভূতটা একটা মেয়েকে ধরে জিজ্ঞেস করে এত সুন্দর আইলাইনার সে কোথা থেকে কিনেছে। এরপর গেল দেখে একটা লোক ভূতের হাত ধরে টানাটানি করছে। লোকটা ছিল ইয়ং নামের সে, যার সাথে গেল অনেকদিন আগে ধাক্কা খেয়েছিল। গেল তখন উপরে গেলে ইয়ং তার কাছে জিজ্ঞেস করে এই মেয়েটা তার কি হয়। গেল বলে সে তার গার্লফ্রেন্ড। একথা শুনেই ইয়ং নেহার দিকে অদ্ভুতভাবে তাকায় আর সেখান থেকে চলে যায়। পরদিন নেহা দেখে ইরা গেলের বন্ধু জ্যাকের সাথে দুষ্টামি করছে, তাই সে গেলকে বলে তারা দুজন বন্ধু কবে হলো? আসলে গতকাল রাতে পার্টির কথা তো তার মনেই নেই। তখন দেখানো হয় সেখানে ইয়ং চলে আসে তাদের দোকানে। আবারও সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে নেহার দিকে। এরপর একটা ক্যান্ডি কিনে সেখান থেকে বেরিয়ে যায়। সে বাইরে গেলেই গেল তার কাছে যায় আর তাকে থামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। ইয়ং তখন তাকে বলে এই মেয়েটার সাথে যে আরো একটা কিছু আছে তা সে জানে। সে মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে চেক করেছে, দূর থেকে নেহাকে ফলো করেছে। যতবার তাকে ধরতে গিয়েছে ততবারই গেল চলে এসেছে। একমাত্র ইয়ংই পারবে তাকে মুক্তি দিতে। গেল বলে সে ভুল করছে, এমন কিছুই না, নেহার সাথে এমন কিচ্ছু নেই। এরপরই রাতে ভূতটা গেলকে বলে ইয়ং হচ্ছে একজন তান্ত্রিক, তার পূর্বপুরুষরাও তাকে তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে তাকে কিছুতেই তাড়াতে পারবে না। এর পরদিন দেখানো হয় নেহা ক্লাসে যাওয়ার সময় গেল বলে ফেরার পথে সে যেন গেলকে কল করে, সে তাকে আনতে যাবে। এই কথা শুনে নেহা বেশ খুশি হয়। সেদিন বাড়ি ফেরার পথে একটা মেয়ে তাকে জুতার ফিতা লাগিয়ে দেওয়ার জন্য বলে, কারণ তার হাতে সমস্যা ছিল। নেহা তখন সেটা লাগিয়ে দিলে মেয়েটা ভীষণ খুশি হয় আর তাকে একটা ক্যান্ডি খাওয়ার জন্য দেয়। এরপর নেহা বাসে উঠে ক্যান্ডি খেয়েই ঘুমিয়ে পড়ে। তখনই ইয়ং তার পাশে এসে দাঁড়ায়। ওদিকে গেল আর চেন তাদের দোকানে ছিল। তখনই গেলের মনে পড়ে নেহা বলেছিল ফেরার পথে তাকে কল করবে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার পরেও সে এখনো কল করেনি। চান তখন ট্র্যাকিং অ্যাপে দেখে তার মেয়ে ভুল পথে যাচ্ছে। এটা দেখেই তো গেল তার মোবাইলটা নিয়ে জলদি বেরিয়ে পড়ে। ততক্ষণে ইয়ং নেহাকে নিয়ে চলে এসেছে। সে তাকে বেঁধে ক্যামেরা অন করে ভূত ছাড়ানোর কাজ শুরু করবে। তখনই নেহার বডিতে সেই ভূতটা চলে আসে। ইয়ং বলে তাকে তাড়িয়ে সে তার বংশের নাম উজ্জ্বল করবে। তখনই গেল সেখানে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরই সে নেহাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখন ভূতটা তার অতীতের সব ঘটনা বলতে শুরু করে। আজ থেকে প্রায় 170 বছর আগের কাহিনী। সালটা ছিল 1855। সে সময় গ্রামে শুরু হয়েছিল মরণ ব্যাধি রোগ আর খাদ্য সংকট। এর মধ্যে একটা মাছ কুড়িয়ে পেয়ে জলদি সে বাড়িতে নিয়ে যায় তার অসুস্থ বাবা আর বোনকে খাওয়ানোর জন্য। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়ে যায়। মাত্র 20 বছর বয়সেই মেয়েটা হয়ে যায় অনাথ, পরিবারহীন। গ্রামের মহামারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এরপর একজন কবিরাজ ডাকা হয়। সে যেন একটা জীবন উৎসর্গ করতে হবে। তবে স্বাভাবিকভাবেই কেউ রাজি ছিল না নিজের জীবন দিয়ে দিতে।
তাই এবার গ্রামের সবাই মিলে টার্গেট করে এই মেয়েটাকে, কারণ সে ছিল গরিব আর অনাথ। সে কারণে কেউ তাকে বাঁচাতে আসেনি। সবার ধারণা ছিল এভাবে জীবন উৎসর্গ করলেই গ্রামে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। এক দয়াশীল পরিবার তখন তার ছাইগুলো মাটির হাড়িতে করে পুঁতে রাখে। তার আত্মা সেই অন্ধকার হাড়ির মধ্যেই দিন কাটায়। ধীরে ধীরে সমস্ত দুঃখ কষ্ট কমতে লাগলো। এভাবেই দেখতে দেখতে 100 বছর অতিক্রম করলো সে। সবকিছু ভুলে সে শান্তিতে থাকতে পারত। তবে অর্ধেক সময়ে অর্থাৎ 50 বছর থাকার পরই একদিন নেহার পরদাদি ওই হাড়িটা খুঁজে পায়। সে ছাইগুলো ফেলে দিয়ে ধুয়ে মুছে সেটাতে কিঞ্চি সংরক্ষণ করতে থাকে। সেই পাত্রটা ছাড়া তো আর কোথাও যাওয়ারই জায়গা ছিল না তার। তাই মেয়েটার আত্মা বাধ্য হয়েই নেহার পরদাদির শরীরে ঢুকে পড়ে। প্রচন্ড রাগ আর ক্ষোভে সে সবাইকে জ্বালাতন করত। তারপর সে নেহার পরদাদির পেটে থাকা সন্তানের মধ্যে ঢুকে পড়ে। এভাবেই এক এক করে সে নেহা পর্যন্ত এসে পৌঁছায়। সে তান্ত্রিক ইয়ং নেহাকে দেখেই বুঝে ফেলেছিল যে তার ভেতরে একটা অসহায় আত্মা রয়েছে, তাই তাকে ধরতে পারলে সে তাকে অনেক কষ্ট দিবে। তাই মেয়েটা নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে প্রেজেন্ট করত। যদি সামনের পূর্ণিমার আগে সে ওই মাটির হাড়িটায় প্রবেশ করতে না পারে, তাহলে তার কষ্টকর স্মৃতিগুলো নিয়ে অন্ধকারে আজীবন ঘুরে বেড়াতে হবে। এজন্যই সে সবসময় সেই হাড়িটা খুঁজে বেড়াতো। সেই হাড়িতে বাকি 50 বছর কাটাতে পারলেই সব দুঃখ কষ্ট ভুলে চির শান্তিতে সে শূন্যে মিলিয়ে যাবে। এরপর বাড়ি ফিরেই ভূতটা অপেক্ষা করে 2 দিন পরের পূর্ণিমার জন্য। আর এই 2 দিন হচ্ছে মানুষের শরীরে অবস্থান করার তার শেষ দিন। ভূতটা ভাবতে থাকে পেইনফুল মেমোরি নিয়ে আজীবন তাকে এই পৃথিবীতে হয়তো ঘুরে বেড়াতে হবে। সে কিভাবে সার্ভাইভ করবে? তবে এদিকে গেল সবটা শুনে একটা পরিকল্পনা করে ফেলে। সে চানের থেকে নেহার দাদির বাড়ির ঠিকানা নেয়। এরপর বেরিয়ে পড়ে সেই বাড়ির উদ্দেশ্যে। বহু পথ পাড়ি দিয়ে চলে আসে প্রত্যন্ত এক অঞ্চলে। জঙ্গলের মধ্যে খুঁজে পায় সেই পরিত্যক্ত বাড়িটা। সারাদিন খোঁড়াখুড়ি করে কোথাও সে ওই মাটির হাড়িটা পায় না। সারা রাত ধরে খুঁজতে থাকে সে। এদিকে এখন আর ভূতটার ইচ্ছে নেই দোলনা খাওয়ার। সে মন খারাপ করে শুধুই চাঁদের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালেই গেল দেখে একটা পাখি সেখানে এক পাথরের উপর বসে কিছু একটা ইশারা করছে। এই দেখে সে পাথরটা সরিয়ে সেখানে খুঁড়তে শুরু করে। আর তখনই পেয়ে যায় সেই মাটির হাড়িটা। সেটা নিয়ে জলদি সে ছুটে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকেই হচ্ছে পূর্ণিমার রাত। রাতের বেলা শেষবারের মতো সেজেগুজে ভূত ইরার মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ে। আর আজ তার পছন্দের কেকটা রেখে দিয়ে সে অন্য একটা নেয়, যাতে করে সেই মেয়েটা প্রথমবারের মতো তার পছন্দের কেকটা খেতে পারে। মেয়েটা তখন খুব খুশি হয়ে যায়। ভূত যখন চলে যাচ্ছিল তখন দোকানের ছেলেটাও তাকে ধন্যবাদ জানায়। এদিকে চান ভূতকে বলতে থাকে যে এতটা বছর তার পেছনে ছোটাছুটি করতে করতে সে বুঝতেই পারেনি তার এত বয়স হয়েছে। নিজেকে খুবই ইয়াং আর এনার্জেটিক মনে হতো তার। তখন ভূত কল্পনা করে ছোট থেকে এই পর্যন্ত এই মানুষটাকে সে নিজের বাবার মতো মনে করেছে, আর আজ এই সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হবে। সে তখন বলে শীঘ্রই এই জায়গার দাম বৃদ্ধি পাবে, বাড়িটা বিক্রি করে তার অনেক প্রফিট হবে। নেহাকে ফ্রান্সে সে পড়ানোর জন্য পাঠাতে পারবে। আর সে নিজের স্বপ্নটাও যেন পূরণ করে। তার স্বপ্ন ছিল পুরো পৃথিবী ঘুরে দেখার, তাই সে যেন সেই স্বপ্নটা পূরণ করে। এটাই ভূত মেয়েটা তাকে বলতে থাকে। এরপর সে বলে সে এখন চলে যাবে। যাওয়ার আগে গেলকে তার খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক তখনই গেল সেখানে উপস্থিত হয় আর তাকে নিয়ে আসে তার পছন্দের সেই ফ্লাওয়ার গার্ডেনে। এরপরই সেই হাড়িটা সে বের করে। এটা দেখেই তো ভূত মেয়েটার চোখে পানি চলে আসে। সে বলে গেল কেন এত কষ্ট করলো? গেল বলে সে চায় তার ভালো হোক, কারণ যখন তার ঘুম পেত তখন ভূত মেয়েটা নিজে ঘুমের অভিনয় করে বাড়ি চলে যেত। এছাড়া সে গাছেও পানি দিত। কোনো ভয়ঙ্কর ভূত এসব করতে পারে না। সে ছিল খুব ভালো একজন মানুষ, যে নিজের পরিবারের জন্য খাবার জোগাতো। গ্রামের মানুষদের কারণে আজ তার এই পরিণতি। শত বছর ধরে অতীতের কষ্টকর স্মৃতিগুলো বহন করেই সে এই পর্যন্ত এসেছে। তাই সে চায় তার ভালো হোক। এই সব কথা শুনে ভূত মেয়েটা কান্নায় ভেঙে পড়ে। সে কখনো ভাবেনি এমন একজন মানুষ সে পাবে যে তার কষ্ট বুঝে তার জন্য এত কিছু করবে। সেই সময় সে তার নামটা গেলকে বলে দেয়। সে জানায় তার নাম হলো মুন। গেল তখন বলে তাহলে এখন সে যেন তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মুন তখন দৌড়ে গিয়ে গেলকে জড়িয়ে ধরে আর করুণ স্বরে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর গেল তার নাম ধরে ডেকে তাকে হাড়ির মধ্যে যেতে বলে। তারপর দেখানো হয় বেশ কিছুদিন কেটে যায়। তখন গেল আমাদেরকে বলতে থাকে যে মুন হাড়িতে চলে যাওয়ার পর নেহা হায়ার স্টাডিজের জন্য ফ্রান্সে চলে যায়। তাকে তারা এয়ারপোর্টে বিদায় জানানোর জন্য যায়। এদিকে ইরা নিজের একটা ছোট বেকারি শপ ওপেন করে আর মিস্টার চান তার প্রপার্টি বিক্রি করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। এদিকে গেল ক্ল মেশিনে তার সেই স্কিল ব্যবহার করে সমুদ্র বন্দরের ক্রেন তোলার চাকরি পেয়ে যায়। তার বেশ কয়েক বছর পর নেহা দেশে ফিরে আসে। সে বলে প্রথম দিন গেলকে দেখেছিল সে ভাঙা বোতল তুলে রাখতে। এরপরই তাকে দোকানে দেখে কথা বলার জন্য সে দামি একটা উপহার নিয়ে যায়। ইরা তাদের সাথে অনেক যেতে চাইছিল,
তবে নেহা তাকে রেখেই গেলের সাথে চলে যায়, তার সাথে একা কিছু সুন্দর সময় কাটাতে। সিনেমা হলে সে তার হাত ধরতে চেয়েছিল। এয়ারপোর্টে বিদায় জানিয়ে সবাই চলে যাওয়ার পর সে আবারও পিছন ফিরে দেখেছিল গেলকে। এগুলোই সে ফেরার পথে বাসে বসে বসে আপন মনে বলছিল। এই বলেই সে গেলের নাম্বারে ফোন করে কথা বলতে থাকে। বোঝাই যায় গেল তাকে যেমন পছন্দ করত, সেও তাকে ততটাই পছন্দ করত। পরবর্তীতে আমরা দেখতে পাই গেল এখনো যত্ন করে মনে সেই হাড়িটাকে রেখে দিয়েছে তার স্মৃতি হিসেবে। আর এরই সাথে এখানেই এই গল্পটারও সমাপ্তি ঘটে। এই তো ছিল আজকের গল্প। মানুষ আর ভূতের এই বন্ধুত্বের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।